সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে তোমাদেরকে আমি ক্যালকুলাস 2 এই সাবজেক্টটা দেখাবো। আজকের টপিকস হচ্ছে কার্ভেচার অর্থাৎ বক্রতা। এটা হচ্ছে ফর প্যারামেট্রিক অ্যান্ড পোলার ফাংশন, অর্থাৎ পরামিতিক এবং পোলার ফাংশনের ক্ষেত্রে বক্রতা নির্ণয়। আজকে এটা তোমাদেরকে আমি দেখাবো। তো পরামিতিক ফাংশনের ক্ষেত্রে যে সূত্রটা আছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ে, সেটা দেখো। যদি x = f of t, y = psi of t, পরামিতিক সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধটা হবে রো = x প্রাইম তার স্কোয়ার প্লাস y প্রাইম স্কোয়ার তার পাওয়ার 3/2, নিচে হচ্ছে কত x প্রাইম y ডাবল প্রাইম মাইনাস x ডাবল প্রাইম y প্রাইম, যেখানে x প্রাইম আর y ডাবল প্রাইম মাইনাস x ডাবল প্রাইম y প্রাইম নট ইকুয়াল টু কত হবে? এটা 0। এটা কখনোই কি হবে না? 0 হবে না। যেখানে x প্রাইম বলতে বোঝায় dx/dt, যেটা থাকবে সেটা সাপেক্ষে করতে হবে y প্রাইম মানে dy/dt, বা যদি থিটা থাকে x প্রাইম dx/d থিটা, y প্রাইম হচ্ছে কি dy/d থিটা। এটা হচ্ছে কি সমীকরণের ক্ষেত্রে? এটা হচ্ছে পরামিতিক সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তো এখন পোলার ফাংশনের ক্ষেত্রে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের কি সূত্র সেটা একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে r = f of থিটা রেখার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r² প্লাস কত r1² তার পাওয়ার হচ্ছে 3/2, নিচে হচ্ছে r² প্লাস 2r1² মাইনাস r2। এটা হচ্ছে কি r = f of থিটা রেখার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এখানে আরও কিছু ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো যে p = f of r, এটা হচ্ছে একটা প্যারাল সমীকরণ। এই p = f of r প্যারাল সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে রো = r dr/কত dp। এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসে, যে p = f of r প্যারাল সমীকরণের ক্ষেত্রে যদি চাই তাহলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি হবে? রো = r dr/কত এখানে dp। আরেকটা হচ্ছে এখানে দেখো p = f of r প্যারাল সমীকরণের ক্ষেত্রে পোলগামী বক্রতা জ্যার দৈর্ঘ্যটা কত। আর একটা ছিল কি p = f of r প্যারাল সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। আর এখন কি বলছি যে p = f of r প্যারাল সমীকরণের ক্ষেত্রে পোলগামী বক্রতা জ্যার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি 2p dr/কত এখানে dp। এটা হচ্ছে কি প্যারাল সমীকরণের ক্ষেত্রে পোলগামী বক্রতা জ্যা এর দৈর্ঘ্য। তো এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথ দেখাচ্ছি, সেগুলো দেখো। আর ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এরকম একটা ম্যাথ আমি প্রথমে তোমাদেরকে দেখাই। এখানে এরকম আছে ম্যাথটা, x = a cos থিটা, y = b sin থিটা, উপবৃত্তের a থিটা a বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। লেখো এখানে বক্রতার কি ব্যাসার্ধ নির্ণয় করো। এটা দেওয়া আছে আমার প্রশ্নের মাঝে, যে x = a cos থিটা, y = b sin থিটা, উপবৃত্তের a0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা এখানে সলিউশনে যাই। দেখো এখানে কি আছে, x = আমার দেওয়া আছে কত a আর হচ্ছে cos থিটা, আর এখানে y = কত দেওয়া আছে এখানে b আর দেওয়া আছে কত এখানে sin থিটা। তো এটাকে আমরা কার সাপেক্ষে করব? থিটার সাপেক্ষে। তো x মানে হচ্ছে dx/d থিটা। আমরা যেহেতু সূত্রের মধ্যে পড়েছি x প্রাইম, তাহলে x কে একবার অন্তরীকরণ করলে কত আসবে এখানে x প্রাইম। আর এখানে দেখো a তো একটা কনস্ট্যান্ট, আর cos থিটাকে যখন অন্তরীকরণ করা হয় তখন আসে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কত আসবে
মাইনাস এ আর আসছে কত এখানে সাইন থিটা। একইভাবে আমরা যদি এখানে ওয়াইকে একবার অন্তরীকরণ করি তাহলে আসবে কি এখানে ওয়াই প্রাইম ইকুয়াল টু বি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট সাইন থিটাকে যখন অন্তরীকরণ করা হয় তখন কত আসে এখানে কস থিটা। তো এখন আমার সূত্রের মধ্যে ছিল কি এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম, তো এখানে এক্স ডাবল প্রাইম লাগবে। এক্স প্রাইমকে যখন আরেকবার অন্তরীকরণ করা হবে তখন আসবে কি এক্স ডাবল প্রাইম। আর এখানে দেখো সাইন থিটাকে অন্তরীকরণ করলে আসে কি কস থিটা, তাহলে মাইনাস এ আর সাইন থিটার অন্তরীকরণ কত আসলো এখানে কস থিটা। একইভাবে ওয়াই প্রাইমকে একবার করলে আসবে কত ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল টু বি ইন্টু কস থিটা, কস থিটাকে করলে আসে কত মাইনাস সাইন থিটা, তাহলে এখানে আসবে মাইনাস বি আর আসবে কত এখানে সাইন থিটা, এটুকু আসলো। এখন আমার এখানে কি বলেছে কত বিন্দুতে, দেখো এ জিরো বিন্দুতে উপবৃত্তের এ আর কত থিটা না এটা জিরো হবে। এ জিরো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে লেখো যে এখন এ জিরো বিন্দুতে এক্স ইকুয়াল টু লিখো এখানে এ কস থিটা, এই বিন্দুতে কি বসিয়ে পাই এ কমা জিরো বসিয়ে পাই। তো এ জিরো বসালে দেখো এখানে এক্স এর মানটা হচ্ছে কত এখানে এ আর ওয়াই এর মানটা হচ্ছে এখানে কত জিরো। তো এক্স 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 মানে কত লিখবো আমরা এ, আর ইকুয়াল টু এখানে আছে এ ইন্টু কত কস থিটা। আমরা এখান থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কার মান বের করা, থিটার মান বের করা। তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা বা ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, যে কোনো একটা বসিয়ে দিলে একটা মান আমার কি থিটার মানটা বের হয়ে যাবে। এই থিটার মানটা বের করাটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো এখানে দেখো এ এ যদি কাটা যায় তাহলে এখানে থাকে কত 1 থাকে, আর এখানে থাকে কত কস আর কত থাকে এখানে থিটা, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো এখানে 1 কস কতর মান 1, কস আমরা জানি কস জিরোর মান হচ্ছে 1, আর এখানে আছে কস আর কত আসছে এখানে থিটা। তো এখানে দেখো কস কস যদি কাটা যায় জিরো ইকুয়াল টু থিটা বা থিটা ইকুয়াল টু কত লেখা যায় এখানে জিরো, তাহলে থিটার মানটা আমরা কত পেয়ে গেলাম, থিটার মানটা আমরা জিরো পেয়ে গেলাম। একইভাবে যদি তুমি ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা যেটা আছে সেটার মাঝে বসাও, ওয়াই এর মানটা কত ওয়াই এর মানটা হচ্ছে জিরো, তো জিরো ইকুয়াল টু বি সাইন থিটা, আমরা জানি সাইন জিরোর মান জিরো, তখনও কিন্তু থিটার মানটা কত চলে আসবে জিরো চলে আসবে। তো আমার একটা মান একটা জায়গায় বসিয়ে দিলেই আমার কিন্তু থিটার মানটা বের হয়ে যাচ্ছে, তো ওইটার বসানোর আমার দরকার নেই। তো এখন এই যে থিটার মানটা জিরো বের হলো, সেই থিটার মানটা আমরা কোথায় বসাবো এক্স প্রাইমে বসাবো এক্স ডাবল প্রাইমে, ওয়াই প্রাইমে বসাবো ওয়াই ডাবল প্রাইমে বসাবো। তাহলে দেখো থিটা ইকুয়াল টু কত লিখবো এখানে জিরো বিন্দুতে, ফার্স্ট হচ্ছে কত এক্স প্রাইম, এক্স প্রাইমটা আমার কত ছিল দেখো এক্স প্রাইম ছিল আমার হচ্ছে মাইনাস এ আর কত সাইন থিটা, তাহলে লেখো মাইনাস এ সাইন থিটা, থিটা বলতে কত জিরো পেয়েছি আমরা। তো সাইন জিরোর মান আমরা জানি জিরো, জিরোর সাথে গুণ করলে তার মানটা কত হবে অবশ্যই জিরো হবে। তো একইভাবে এই বিন্দুতে এবার এক্স ডাবল প্রাইম বের করো, এক্স ডাবল প্রাইম কত ছিল আমার মাইনাস এ কস থিটা, তাহলে এখানে লিখি মাইনাস এ কস আর থিটা, থিটা বলতে কত আসলো এখানে জিরো। এখন দেখো কস জিরোর মান কত, কস জিরোর মান আমরা জানি 1 হয়, তাহলে 1 এর সাথে যদি মাইনাস এ গুণ করা হয় তাহলে কত আসবে এখানে মাইনাস এ আসবে। আবার দেখো এখান থেকে এই থিটা ইকুয়াল টু জিরো বিন্দুতে ওয়াই প্রাইমটা নির্ণয় করব, ওয়াই প্রাইম আমার ছিল বি ইন্টু কত কস থিটা, তাহলে এখানে বসিয়ে দাও বি কস থিটা, থিটা বলতে কত জিরো। তো এখানে কস জিরোর মান আমরা জানি 1 হয়, 1 এর সাথে যদি বি গুণ করা হয় তাহলে কত আসে এখানে বি আসে। একইভাবে ওয়াই ডাবল প্রাইম করো, ডাবল প্রাইম দেখো কত আছে মাইনাস বি কত সাইন থিটা, তাহলে এখানে দেখো মাইনাস বি আর সাইন থিটা, থিটার মানটা কত আসবে এখানে জিরো। তো সাইন জিরোর মান আমরা জানি জিরো হয়, জিরোর সাথে যদি বি গুণ করা হয় তার মানটা কত আসবে এখানে জিরো চলে আসবে। তাহলে আমরা কি এখন কি পেলাম এক্স প্রাইমের মান এক্স ডাবল প্রাইমের মান, ওয়াই প্রাইমের মান ওয়াই ডাবল প্রাইমের মান, আমার যে মানগুলো দরকার ছিল প্রত্যেকটা মান কিন্তু এখন আমরা পেয়ে গেছি। এখন আমি কি বের করব এখান থেকে বক্রতার ব্যাসার্ধটা বের করব। তো ফার্স্ট আমি বক্রতার ব্যাসার্ধের সূত্রটা লিখি, দেখো তো এখানে লিখি আমরা যে আমরা জানি সূত্র কি ছিল বক্রতার ব্যাসার্ধ, লেখো এখানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি রো ইকুয়াল টু, সূত্রটা ছিল এরকম এক্স প্রাইম তার কি স্কয়ার প্লাস ছিল হচ্ছে ওয়াই প্রাইম তার হচ্ছে স্কয়ার
তার পাওয়ার 3/2, নিচে হচ্ছে এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস এক্স ডাবল প্রাইম আর হচ্ছে কত ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমার সূত্রটা। এখন দেখো ইকুয়াল টু এই যে এক্স প্রাইমের মানটা আমরা কত বের করে আসছি, ওয়াই প্রাইমের মান কত বের করে আসছি, এগুলা এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক্স প্রাইমটা ছিল কত 0, এক্স ডাবল প্রাইম হচ্ছে -a, ওয়াই প্রাইমটা ছিল কত বি আর ওয়াই ডাবল প্রাইমটা হচ্ছে কত এখানে 0। তো এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা ওইখানে বসিয়ে দিব। তাহলে এক্স প্রাইমের মানটা কত আসছে 0 তার কি স্কোয়ার, পরে দেখো মাঝখানে চিহ্ন হচ্ছে প্লাস। এবার ওয়াই প্রাইমের মান আমরা কত পেয়েছি বি, তাহলে বি তার কি এখানে স্কোয়ার, তার পাওয়ার কত আছে এখানে 3/2। নিচে দেখো এক্স প্রাইম বলতে আমরা কত বুঝি 0 ইন্টু ওয়াই ডাবল প্রাইমের মান আমরা পেয়েছি কত 0 মাইনাস এখানে এক্স ডাবল প্রাইমের মান পেয়েছি আমরা মাইনাস কত এ, আর ওয়াই প্রাইমের মান পেয়েছি আমরা কত এখানে বি। যে মানগুলো পেয়েছি প্রত্যেকটা মান লিখে দিলাম। এখন এখানে কত থাকে, শুধু থাকে বি স্কোয়ার, তার পাওয়ার আসছে 3/2। এখন এখানে দেখো 0 তো 0 গুণ 0 মানে 0 হয়ে যায়, মাইনাসে কত প্লাস, তাহলে এ ইন্টু বি তার মানে কত থাকে এখানে এ বি। তো এখানে এই যে স্কোয়ার আর হাফে আমরা জানি কাটা যায়, তাহলে এখানে কি হয়, এখানে থাকে বি আর এখানে থাকে কত শুধু কিউব, আর নিচে থাকে এ আর কত এখানে বি। এখন এখানে হচ্ছে বি কিউব আর এখানে কত এ বি, তাহলে এখানে 3টা বি, এখানে কয়টা একটা বি কি আমরা উপর নিচে কাটা দিতে পারি, তাহলে এখানে কত রইল, উপরে রইল 2টা বি আর নিচে রইল কত এখানে এ। তার মানে আমরা কত পেলাম মানটা বি স্কোয়ার বাই কত এ। তাহলে এখানে সুতরাং কি লিখবে, নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ কত পেয়েছি আমরা বি স্কোয়ার ডিভাইডেড বাই কত লিখবে এখানে এ, এটা কি পরম মান যুক্ত দিয়ে দিবে এখানে বি স্কোয়ার ডিভাইডেড বাই কত পেলাম এ। এটাই হচ্ছে নির্ণেয় কি বক্রতার ব্যাসার্ধর আনসার। তো আমরা এখন কি দেখলাম যে পরামিতিক ফাংশনের ক্ষেত্রে কিভাবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা হয়। এরকম আরও 2-1টা অঙ্ক আছে এখানে 2-এর বিতে, তোমরা এগুলো করে নিবে। এখন আমি যাই পোলার ফাংশনের ক্ষেত্রে কিভাবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন এরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেই এক্সাম্পলটা দেখো তোমরা। আছে এরকম দেওয়া আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস আর হচ্ছে 2 থিটা বক্ররেখার আর এবং কত থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। লেখো এখানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা বক্ররেখার আর থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, এটাই হচ্ছে কি পোলার ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তো এখানে আমরা সলিউশনে যাই। দেখো প্রথমে আমরা লিখব কি প্রদত্ত রেখা। লেখো এখানে প্রদত্ত রেখাটা আমার কত দেওয়া আছে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস আর কত এখানে 2 থিটা, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি আমরা 1। এখন এই ফাংশন ক্ষেত্রে উভয় পক্ষে লন নিয়ে পাই। এখানে দেখো আমরা এই অঙ্কগুলো এভাবেই করব, উভয় পক্ষে কি নিয়ে পাই লন নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে এখানে লন ইন্টু কত আসবে আর স্কোয়ার, আর এখানেও আসবে কত লন ইন্টু কত আছে এ স্কোয়ার কস আর কত এখানে 2 থিটা। এখন দেখো আমরা জানি লন আর স্কোয়ার পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, লন এ টু দ্য পাওয়ার বি মানে বি লন কত এখানে এ। তাহলে এখান থেকে পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে, এই 2টা চলে আসবে সামনে, আর লন এখানে থাকছে কত আর ইকুয়াল টু এখানে দেখো
দুইটা জিনিস পাশাপাশি আছে, একটা এ স্কোয়ার, এখানে কত cos 2 থিটা, আর মাঝখানে চিহ্ন আছে কি গুণাকারে। তো গুণাকারে থাকলে লনের সময় আমরা জানি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এটাকে লিখতে পারবো এভাবে, লন এ স্কোয়ার গুণের জন্য হবে কত এখানে প্লাস, আবার লন কত হবে এখানে cos, আর হচ্ছে কত 2 থিটা। তাহলে এখানে দেখো বা 2 লন আর ইকুয়াল টু, এটাকে লন এ টু দা পাওয়ার বি, মানে বি লনে 2টা সামনে নিয়ে আসো, লন আর কত আসবে এখানে এ, প্লাস এখানে আসবে লন আর কত আসতেছে এখানে cos, আর হচ্ছে 2 থিটা। এখন কার সাপেক্ষে অন্তরীকরণ করব, ডান পাশে আছে কি থিটা, তাহলে থিটার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করে পাই। তাহলে লেখো এখানে, এখন থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে কি পাই, থিটার সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, টুটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আমরা এটাকে পড়বো কি লন থিটা। লন থিটা মানে হচ্ছে কত 1/থিটা, কিন্তু আর কে আমরা কি পড়লাম, থিটা পড়লাম, আসলে তো আরটা কি না থিটা না। যদি থিটা না হয় তাহলে এই আর কে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে, যেটা সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা লিখতে হবে। যেহেতু আরটা আমরা লন থিটা পড়লাম 1/থিটা, কিন্তু এটা থিটা না, এই জন্য আবার কি করলাম ডি থিটা অফ কত এখানে আর লিখলাম। এখন এই পাশে দেখো 2 লন এ, এখানে কোনো আরও নেই কোনো থিটাও নেই, যেহেতু এটা আর থিটার ফাংশন, এখানে আর এবং থিটা যে কোনো একটা থাকলে সেটাকে অন্তরীকরণ করা যায়। এটা পুরাটাই হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে যখন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে তখন তার মান চলে আসবে কত এখানে 0। তারপরে যাই আমরা প্লাস, এই যে দেখো cos 2 থিটা, এটাকে আমরা থিটা পড়ে নিব এখন। তাহলে পড়তেছি কি লন থিটা, লন থিটার অন্তরীকরণ আমরা জানি কত হয় 1 কত থিটা, থিটা বলতে এখানে কত cos 2 থিটা, যেহেতু এটা থিটা না তাহলে এটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি থিটা অফ কত, যেটা থিটা না সেটাকে অন্তরীকরণ করলাম। তো এখানে দেখো কত আসলো 2 কত আর, আর এখানে পাচ্ছি ডি আর বাই কত এখানে ডি থিটা ইকুয়াল টু, এখানে কত আসে দেখো তো 1 কত cos আর হচ্ছে 2 থিটা। এখন আমরা থিটার সাপেক্ষে এটাকে পড়বো cos থিটা, এই যে 2 থিটাকে থিটা পড়তেছি, cos থিটার অন্তরীকরণ আমরা জানি কত হয় মাইনাস সাইন থিটা। এখনো কিন্তু আমরা যেটাকে থিটা বলছি সেটা আসলে কি না থিটা না, যেটা থিটা না সেটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তাহলে 2 থিটা থিটা নয়, এই জন্য এটাকে আবার কি করলাম অন্তরীকরণ করে দিলাম। তো এখানে কি আসছে দেখো 2 ডি আর বাই কত এখানে ডি থিটা ইকুয়াল টু মাইনাস সাইন বাই কস, সাইন বাই কসকে আমরা কত পড়তে পারি 10, তাহলে 10 ইন্টু কত 2 থিটা, আর এখানে 2 থিটাকে এখানে অন্তরীকরণ করলে কত আসে শুধুমাত্র কি এখানে আসবে কি একটা 2 আসবে, কারণ থিটার সাপেক্ষে থিটাকে করলে 1 থাকে কত এখানে 2, তাহলে -10 2 থিটা ইন্টু কত পেলাম এখানে 2 পেয়ে গেলাম। এখন দেখো উভয় পাশে যেহেতু 2 আছে, এখানেও 2 আছে, এই পাশেও 2 আছে, 2 আমরা কি করে দিতে পারি এখন বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকে 1 কত আর, এখানে থাকে ডি আর বাই কত ডি থিটা ইকুয়াল টু, এখানে থেকে -10 আর কত থাকে এখানে 2 থিটা। এখন এই আরটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে কি আসবে ডি আর বাই কত ডি থিটা ইকুয়াল টু, এই আরটা যদি এর পাশে নিয়ে যায় -r আর 10 ইন্টু কত হবে এখানে 2 থিটা। তাহলে ডি আর বাই ডি থিটার মানটা আমরা পেলাম কত -r পেলাম 10 কত 2 থিটা। এখন আমরা জানি, আমরা এরকম একটা সূত্র জানি, লেখো এখানে যে আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম 1/p স্কোয়ার ইকুয়াল টু, পোলার ফাংশনের ক্ষেত্রে সূত্রটা 1/r² প্লাস 1/r টু দ্য পাওয়ার 4, এখানে হচ্ছে ডি আর বাই ডি থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে দেখো 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/r²টা ঠিক রাখো, প্লাস এখানেও 1/r টু দ্য পাওয়ার 4 ঠিক রাখি। এখন ডি আর বাই ডি থিটার মান একটু আগে আমরা বের করে আসছি, কত বের করেছি -r আর 10 কত বের করেছি 2 থিটা, তাহলে -r 10 2 থিটা, আর তার উপরে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে দিয়ে দিই। তো এখানে দেখো 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/r² প্লাস 1/r টু দ্য পাওয়ার 4। এখন এটাকে যদি বর্গ করো
মাইনাসকে হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর এখানে আর কে স্কোয়ার করলে কত হয়ে যাবে আর স্কোয়ার, আর 10 করলে হয়ে যাবে 10 স্কোয়ার, আর থাকবে কত এখানে 2 থিটা। তো এখন এখান থেকে 1 বাই কত পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস, এখন দেখো উপরে আছে আর স্কোয়ার, নিচে আছে কত আর টু দ্য পাওয়ার 4। আমরা যদি এখানে কাটাকাটি করি আর স্কোয়ারকে আর টু দ্য পাওয়ার 4 দ্বারা, তাহলে 1 বাই কত থাকবে এখানে আর স্কোয়ারটা থাকে, আর এখানে থাকে কত 10 স্কোয়ার থাকে, আর থাকে কত এখানে 2 থিটা। তো এখন 1 বাই পি স্কোয়ার এখানে এটা রেখে দিলাম। এখন দেখো এখানে 1 বাই আর স্কোয়ার আছে, এখানেও কি আছে 1 বাই আর স্কোয়ার আছে। তো আমরা এখান থেকে 1 বাই আর স্কোয়ার কি কমন নিয়ে নিতে পারবো না? কমন নিয়ে গেলে 1 বাই আর স্কোয়ার এখানে কত থাকে শুধুমাত্র 1 থাকে, তারপরে মাঝখানে আছে প্লাস, এখান থেকে 1 বাই আর স্কোয়ারটা যদি নিয়ে নেই তাহলে কত থাকছে দেখো তো 10 স্কোয়ার থাকছে, আর কত থাকছে এখানে 2 থিটা থাকছে। তো এখানে 1 বাই কত পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার। এখন দেখো 1 প্লাস 10 স্কোয়ারের সূত্র কি? আমরা জানি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার সমান কত 1 প্লাস 10 স্কোয়ার। তাহলে 1 প্লাস 10 স্কোয়ারকে আমরা কত লিখতে পারি এখানে সেক স্কোয়ার। তো এখানে লেখো সেক স্কোয়ার, আর কত লিখবো এখানে 2, আর হচ্ছে থিটা। তাহলে দেখো 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার। এখন সেককে আবার কত লিখতে পারি আমরা 1 বাই কত কস। তাহলে এটা এই সেককে যদি নিচে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, উপরে তো 1 আছে, নিচে হয়ে যাবে কত কস স্কোয়ার, আর কত এখানে 2 থিটা। তাহলে 1 বাই আর স্কোয়ার আর 1 বাই কস মানে আমরা জানি কত হয় এখানে সেক স্কোয়ার 2 থিটা। এখন আর গুণন করে দে, আর গুণন করলে পি স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত হবে এখানে পি স্কোয়ার, আর 1-এর সাথে যদি এটা গুণ করি কত আসবে আর স্কোয়ার আসবে, কস স্কোয়ার আসবে, আর কত আসবে এখানে 2 থিটা আসবে। এখন প্রত্যেকটা থেকে স্কোয়ার 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 উঠিয়ে দিই, তাহলে এখানে থাকবে পি, এখানে স্কোয়ার উঠালে থাকবে আর, এখানে স্কোয়ার উঠালে থাকবে কত কস, আর কত থাকলো এখানে 2 থিটা। তো বা পি ইকুয়াল টু আর ইন্টু, এখন এখানে কত কস 2 থিটা আছে। আমার অঙ্কটা কি ছিল বলো তো, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কত ছিল কস 2 থিটা। তো এইখান থেকে যদি আর স্কোয়ারের নিচে এই যে এ স্কোয়ারটা নিয়ে আসি তাহলে এখানে কত থাকবে শুধু কস, আর কত এখানে 2 থিটা। তার মানে কস 2 থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারি আর স্কোয়ার বাই কত এ স্কোয়ার। তাহলে এখানে তো কস 2 থিটা আছে, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে আর স্কোয়ার ডিভাইডেড বাই কত এখানে এ স্কোয়ার, লিখে দিবা এখানে বাই কত 1 মানে 1 নং দ্বারা। এখন দেখো পি ইকুয়াল টু তাহলে কত থাকে এখানে আর আর স্কোয়ার মিলে হয় কত আর কিউব, আর নিচে আসলো কত এখানে এ স্কোয়ার। তাহলে বা পি নিচে মনে মনে একটা 1 আছে, আর কিউবের সাথে 1 গুণ করো আর কিউব ইকুয়াল টু এ স্কোয়ারের সাথে পি গুণ করলে আসবে কত এখানে এ স্কোয়ার কত পি। এখন এটাকে আমরা আর কে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, পি এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে এটাকে। এখন এটাকে আমরা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে লেখো এখানে এখন পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে, কারণ এখানে পোলার ফাংশনের ক্ষেত্রে সূত্রই আমরা জানি কত আর ডিআর বাই কত ডিপি। তো ডিআর বাই ডিপি আনতে গেলে আমাকে এটাকে পি এর সাপেক্ষে কি করে করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তো এটাকে লিখি পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই। তাহলে পি এর সাপেক্ষে যখন করব এটাকে পড়তে হবে কি পি কিউব পড়তে হলে পি 3 কত পি স্কোয়ার। এখন দেখো আমরা আর কিউবের সূত্র জানি কি আর মানে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হলো এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মানে কত আসে এখানে 2। এটা সবাই মনে করি জানো, কারণ হচ্ছে এর আগে ক্যালকুলাস 1-এর মাঝে কিন্তু এগুলা তোমাদেরকে করিয়েছিলাম। তো ক্যালকুলাস 2-তে এটা ভালো করেই বোঝার কথা। তো 3r স্কোয়ার, এখন আরটা কিন্তু পি না, আমরা করছি কার সাপেক্ষে পি এর সাপেক্ষে। তো এখান থেকে যদি আমরা আরটা পি না হয় তাহলে একটা কি আসবে ডিআর বাই কত এখানে ডিপি চলে আসবে। এখন এটাকে পি এর সাপেক্ষে করি, এ স্কোয়ারটা হচ্ছে কি কনস্ট্যান্ট, পি এর সাপেক্ষে পি কে যদি অন্তরীকরণ করি তাহলে আসবে কত এখানে 1 চলে আসবে। এখন দেখো এখান থেকে আমার দরকার হচ্ছে আর ডিআর বাই ডিপি, তাহলে এখানে এটা যদি এভাবে রাখি 3r ইন্টু আর ডিআর বাই কত ডিপি লিখতে পারি না আমরা এটাকে, আর 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 মিলেই তো আর স্কোয়ার, আর ইকুয়াল টু ডান পাশে কত আছে এখানে এ স্কোয়ার আছে। তো এখান থেকে আর আর ডিআর বাই কত ডিপি রাখো এ পাশে, আর ইকুয়াল টু এ স্কোয়ার আছে উপরে, আর যে এখানে 3rটা এই 3rটাকে
এটার কোথায় নিয়ে আসো, এখানে নিচে নিয়ে আসো। এখন তাহলে আমরা জানি কি পুলগামী চেয়েছিল কি আর থিটা বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এখানে কি আমরা পোলগামী পোলার ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তো এখানে লিখি যে আমরা জানি, কি লিখবো, বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু কত ছিল পোলগামীর ক্ষেত্রে, আর ডিআর বাই কত, এখানে ডিপি ছিল এই বক্রতার ব্যাসার্ধ। তাহলে এটুকুর মান আমরা কত পেয়েছি এখন, এ স্কোয়ার ডিভাইডেড বাই কত 3r। তাহলে সুতরাং নির্ণেয় বক্রতা ব্যাসার্ধ কত আসছে এখানে, এ স্কোয়ার ডিভাইডেড বাই কত, এখানে 3r। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা যে কিভাবে হবে। এর পরবর্তীতে আরও অনেক অঙ্ক আছে এখানে। দেখো আমি আরেকটা অঙ্ক তোমাদের বোঝার জন্য করিয়ে দিচ্ছি। তো এখন যে অঙ্কটা তোমাদের করাবো সেই অঙ্কটা হচ্ছে এরকম, দেখো আর স্কোয়ার কস 2θ ইকুয়াল টু এ স্কোয়ার বক্ররেখার পোলগামী বক্রতার জ্যা নির্ণয়। আগেরটা ছিল কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, আর এখন যেটা করাবো সেটা হচ্ছে বক্রতা জ্যা নির্ণয়। তো জ্যা নির্ণয়ের সূত্র এখানে দেখো কিভাবে করা হয়। আর স্কোয়ার কস 2θ ইকুয়াল টু এ স্কোয়ার, এই বক্ররেখার পোলগামী বক্রতা জ্যা নির্ণয় করো। আগেটা ছিল আর থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো দুইটা কিন্তু দুই রকম। আর আমি পোলগামী বক্রতার জ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি যে কি হবে। এখন আমি একটা অঙ্ক করে দিচ্ছি, যে অঙ্কটা দেখে তোমরা সহজেই বুঝতে পারবে। তো এখানে আমরা সলিউশনে যাই। দেখো সলিউশনটা হচ্ছে, এখানে কি দেওয়া আছে সেটা লিখো। এখানে কত দেওয়া আছে দেখো তো, আর স্কোয়ার দেওয়া আছে, কস 2θ দেওয়া আছে, ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে এ স্কোয়ার। আরেকটা কথা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই পোলার ফাংশনের ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক একটু একই রকম। তো এক দুইটা অঙ্ক করলে, একটা পোলগামী বক্রতা যে করাচ্ছি এটা একটা, আরেকটা হচ্ছে পোলগামী যে বক্রতা আর থিটা বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ করিয়েছি ওইটা একটা। এই দুই টাইপের অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই বুঝবে। তো এইটা আমি দেখাচ্ছি। দেখো এখন আমরা কি করব, আগের অঙ্কটা আমরা করেছিলাম উভয় পক্ষে কি লন নিয়ে, তা এখন এটাকেও কিন্তু উভয় পক্ষে লন নিয়েই করব। তাহলে লেখো এখানে যে উভয় পক্ষে কি নিয়ে পাই, লন নিয়ে পাই, লন নিয়ে কি পাই। তো উভয় পক্ষে লন নিলে এখানে কি আসবে, লন ইন্টু আর স্কোয়ার, আর আসছে কি এখানে কস কত 2θ ইকুয়াল টু, আর এখানেও লন নিলে লন ইন্টু কত আসবে এখানেও এ স্কোয়ার। তো আমরা জানি লন যদি গুণাকারে থাকে তাহলে কি হয়, এটা যোগ হয়ে যায়। তো এখানে কিন্তু আর স্কোয়ার ইন্টু কস 2θ আকারে আছে, এটা মানে গুণাকারে আছে। তো গুণাকারে থাকলে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, লন ইন্টু কত আর স্কোয়ার, গুণের জন্য কি হয়ে যাবে এখানে প্লাস, তারপরে কত আছে লন ইন্টু এখানে কত আসবে কস, আর হচ্ছে কত 2θ ইকুয়াল টু, এটাকে কি আসবে, এই টুটা কোথায় সামনে চলে আসবে, 2 লন আর কত হয়ে যাবে এখানে এ হয়ে যাবে। তো এখানে বা এখানেও দেখো লন আর স্কোয়ার আছে, এই টুটা কোথায় চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, 2 লন কত লিখতে পারবো আমরা আর এখানে প্লাস লন ইন্টু কত আছে কস 2θ ইকুয়াল টু এখানে কত আছে 2 লন আর কত আছে এখানে এ আছে। এখন এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এটা অবশ্যই থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ, সরি এখানে কার সাপেক্ষে, দেখো এখানে আর আছে তার মানে আর এর সাপেক্ষে এটাকে কি করব, অন্তরীকরণ করে দিব। তো এখানে আর এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি দেখো কি হয়, লেখো এখানে এখন আর এর সাপেক্ষে, আর এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই। তো আর এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব এটাকে কি লিখব,
এখানে সরি এখানে তো আর হবে না, এখানে যেহেতু থিটা আছে তাহলে এখানে অবশ্যই থিটার সাপেক্ষে অন্তরীকরণ হবে। তো এখানে থিটার সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই। থিটার সাপেক্ষে করলে দেখো এখানে হবে কত, ডি ডি থিটা অফ কত এখানে 2 আর হচ্ছে লন কত আর, প্লাস এখানেও ডি ডি থিটা অফ কত আসবে বলো, লন আর হচ্ছে কত কস 2 থিটা, আর এখানেও ডি ডি থিটা অফ কত আসবে 2 লন আর কত আসলো এখানে এটা আসবে। তো এখন এটাকে আমরা করি দেখো, বা টুটা হচ্ছে কি এখানে কনস্ট্যান্টটা এখানে স্থির থাকবে। আমরা এটাকে লন থিটা পড়বো, যেহেতু এটা থিটার সাপেক্ষে করছি, তো লন থিটাকে করলে আসবে 1/থিটা। থিটা বলতে কত এখানে আর, কিন্তু আসলে কিন্তু আরটা কিনা থিটা না, যদি না হয় সেটাকে আবার কি করতে হবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ডিফারেন্সিয়েশনের সময় যতবার কি না হয় মানে থিটা বা এক্স যতবার না হবে, যার যেখানে স্থান সেখানে না থেকে যদি সে অন্য কিছু থাকে তাকে বারবার কি করতে হয়, এখানে ডিফারেন্সিয়েট করতে হয়। তো প্লাস এখন দেখো ডি থিটা, এখানে আমরা এটাকে কি পড়তে পারি লন, আর এই যে পুরাটাকে আমরা করব কি এখন থিটা। তো লন থিটার ডিফারেন্সিয়েশন আমরা জানি 1 বাই কত হয় থিটা। তো 1/থিটা বলতে এখানে cos 2 থিটা, কিন্তু আসলে এটা ঠিক থিটা না। তো এটাকে আবার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তো লেখো ডি ডি থিটা অফ কত লিখবে এখানে cos 2 থিটা। আর এই পাশে দেখো থিটার সাপেক্ষে করছি, এখানে আর বা থিটা যদি কোনো কিছু থাকতো তাহলে এটাকে করা যেত। এখানে 2 আছে আর কি আছে লনে, পুরোটাই হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে যখন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তার মান কত চলে আসে, এখানে 0 চলে আসে। তো বা এখন এটাকে লেখা যাবে কত 2/r, আর আর কে যখন অন্তরীকরণ করা হবে ডি আর বাই কত আসবে এখানে ডি থিটা। তারপরে দেখো প্লাস এখন এখানে কি আছে 1/cos আর কত 2 থিটা। এখন থিটার সাপেক্ষে cos এই 2 থিটাকে পড়তে হবে এখন কি থিটা। তো cos থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কত মাইনাস সাইন থিটা। তো এখানে আমরা লিখবো মাইনাস কত লিখবো সাইন থিটা, কিন্তু এই যে এখন যে থিটা পড়লাম সেটাও কিন্তু থিটা না। তো সেটা যদি থিটা না হয় সেটাকে আবার কি করতে হবে, এখানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর ইকুয়াল টু ডান পাশে কি আছে 0 আছে, তো লিখে দাও কত 0। তো এখানে দেখো 2/r কি পাচ্ছি ডি আর বাই কত ডি থিটা, আর প্লাসে মাইনাসে কত লিখতে পারি এখন মাইনাস লিখতে পারি। এখানে দেখো সাইন বাই কসকে আমরা কত লিখতে পারি 10, তাহলে 10 2 থিটা আর ইনটু এখন দেখো থিটার সাপেক্ষে 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে 2, কারণ 2 কনস্ট্যান্ট, থিটার সাপেক্ষে থিটাকে করলে 1 হয় আমরা জানি। আর ইকুয়াল টু কত আসবে এখানে 0 আসবে, সেই 0টা এখন লিখে দাও। এখন দেখো এখানে কি পাচ্ছি 2/r ডি আর বাই কত ডি থিটা ইকুয়াল টু, এটা যেহেতু মাইনাস আছে ইকুয়ালের ওই পাশে চলে গেলে হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস 2 আর কত লিখতে পারবো এখানে 10 আর কত 2 থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারছি। তো এখন উভয় পক্ষ থেকে 2 আর 2 কাটা যায়, তো এখানে কি থাকে 1/r ডি আর বাই কত ডি থিটা, 2 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত থাকলো 10 আর কত থাকলো এখানে 2 আর হচ্ছে থিটা। এখন আমার মান দরকার হচ্ছে কার ডিআর বাই ডি থিটার। তো ডিআর বাই ডি থিটাটা আমরা কি করি এর পাশে রেখে দেই, আর এই আরটা কি করি এটার সাথে গুণাকারে নিয়ে যায়, তাহলে আর ইন্টু কত আসবে 10 আর হচ্ছে কত 2 থিটা, মানে ডিআর বাই ডি থিটার মান আমরা কত পেলাম r10 2 থিটা। এখন আমরা কি লিখব, যে আমরা জানি এই যে আমরা জানি যে সূত্রটা ছিল পোলগামের ক্ষেত্রে, আমরা কি জানি কি সূত্রটা ছিল, এরকম ছিল না 1/p² ইকুয়াল টু কত 1/r² প্লাস 1/r⁴ আর হচ্ছে dr বাই ডি থিটা তার কি এখানে হোল স্কোয়ার, এটা ছিল। তো এই পাশ থেকে 1 কত লিখবে p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴। এখন দেখো dr বাই ডি থিটার মান আমরা একটু আগে পেয়েছি, কত পেয়েছিলাম r10 আর কত পেয়েছি এখানে 2 থিটা। তো তার কি হবে এখানে হোল স্কোয়ার। এখন দেখো বা 1/p² ইকুয়াল টু 1/r², তারপরে মাঝখানে হলো প্লাস 1 কত r⁴। এখন এটাকে কি করি স্কোয়ার করি, তাহলে আর স্কোয়ার মিলে কত হলো এখানে r², আর এখানে আছে 10 2 থিটা তার স্কোয়ার, তার মানে এটাকে আমরা কত লিখতে পারি
টেন স্কোয়ার আর কত লেখা যাবে এখানে 2 আর হচ্ছে থিটা। তো বা 1/p স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কত আছে এখানে আর স্কোয়ার প্লাস এখানে দেখো উপরে আছে আর স্কোয়ার, নিচে আছে কত আর টু দ্য পাওয়ার 4। তো আর স্কোয়ার দিয়ে আর টু দ্য পাওয়ার 4কে কাটা যায়, তাহলে কি থাকে 1 বাই থাকে কত এখানে আর স্কোয়ার, যেহেতু নিচে 4টা উপরে আছে কয়টা 2টা, তো এখানে 2টা দিয়ে 4টাকে কাটলে কয়টা থাকে আর 2টা থাকে। আর এখানে কি আছে আছে 10 স্কোয়ার আছে কত এখানে 2 আর হচ্ছে থিটা। তো বা 1/p স্কোয়ার। এখন দেখো এখানে কি করব আমরা, দুইটা এখানে 1/r স্কোয়ার আছে, এখানেও কত আছে 1/r স্কোয়ার আছে। তো আমরা উভয় পক্ষ থেকে কিন্তু 1/r স্কোয়ারটা কমন নিতে পারি। তাহলে এখান থেকে 1/r স্কোয়ারটা কমন নিয়ে নিই। 1/r স্কোয়ার যদি এখান থেকে কমন নিয়ে নেই, কিছুই নেই, তাহলে কি আছে এখানে 1 আছে। তারপরে মাঝখানে প্লাস দাও, এখানে প্লাস, এখান থেকে যদি 1/r স্কোয়ারটা নিয়ে যায় তাহলে কি থাকছে এখানে 10 স্কোয়ার থাকে আর কত থাকে এখানে 2 থিটাটা থাকে। তো বা 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার। এখন আমরা জানি sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু কত 1, তাহলে sec স্কোয়ার সমান কত 1 প্লাস কত 10 স্কোয়ার, তাহলে 1 প্লাস 10 স্কোয়ারের পরিবর্তে আমরা কত লিখতে পারি sec স্কোয়ার। তো এখানে লিখি sec স্কোয়ার আর থিটা, থিটা বলতে কত এখানে 2 থিটা। তো এখন বা 1 বাই কত পি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা নিচে লিখি স্যাককে কত লেখা যায়, স্যাক মানে হচ্ছে 1 বাই কত কস, তাহলে এখানে 1 বাই নিচে আছে কত আর স্কোয়ার, আর স্যাক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই কত কস স্কোয়ার, তাহলে 1 বাই কস স্কোয়ার ইন্টু কত এখানে থিটা। দেখো 1/r স্কোয়ার আর স্যাক স্কোয়ার মানে 1 বাই কত কস স্কোয়ার, উপরে একটা 1 দিলেই হয়ে গেল। এখন আমরা এখান থেকে আর গুণন করি, যদি আর গুণন করি পি স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত আসবে এখানে পি স্কোয়ার আসবে। আবার এই 1-এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে কত আসে দেখো আর স্কোয়ার আসে, তারপরে কত আসে এখানে কস স্কোয়ার আসে, আর আসে কত এখানে 2 থিটা। পি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম আর স্কোয়ার কস স্কোয়ার কত 2 থিটা। তো এখান থেকে পি সমান কত, উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিই, পি সমান এখানে স্কোয়ার বাদ দিলাম, এখানে স্কোয়ারও বাদ দিব, এখানে স্কোয়ারও বাদ দিব, তাহলে এখানে স্কোয়ার বাদ দিলে থাকে কত আর, আর এখানে স্কোয়ার বাদ দিলে কত থাকে কস, আর হচ্ছে কত থাকে এখানে 2 থিটা। তাহলে পেলাম পি ইকুয়াল টু কত আর কস 2 থিটা। তো বা পি ইকুয়াল টু আর, তো হচ্ছে আর এই। এখন দেখো আমার অঙ্কটা কীরকম ছিল, এই অঙ্কটা একটু দেখো, এরকম ছিল না যে আর স্কোয়ার কস 2 থিটা ইকুয়াল টু ছিল কত এ স্কোয়ার, এরকম ছিল। তো এখান থেকে আমার কস 2 থিটা ইকুয়াল টু কত লেখা যায় এ স্কোয়ার, আর ডিভাইডেড বাই কত লেখা যায় এখানে আর স্কোয়ার লেখা যায় না, এ স্কোয়ার ডিভাইডেড বাই কত আর স্কোয়ার কস 2 থিটার পরিবর্তে। তো এখানে আর ইন্টু কত আছে কস 2 থিটা, তাহলে কস 2 থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারি এ স্কোয়ার ডিভাইডেড বাই কত এখানে আর স্কোয়ার। তো এখান থেকে দেখো বা পি ইকুয়াল টু কত থাকছে, উপরে থাকে কি এ স্কোয়ার, আর এই আর নিচে আছে কি আর স্কোয়ার। যদি আমরা কাটাকাটি করি এখানে এখানে একটা আর এখানে 2টা আর, তাহলে কাটাকাটি করলে নিচে কয়টা আর থাকে এখানে একটা আর থেকে যাচ্ছে। তো এটাকে এটার নিচে মনে মনে কি আছে 1 আছে, আমরা আর গুণন করে দেই, পির সাথে যদি আর গুণন করি তাহলে হবে কত এখানে পি আর ইকুয়াল টু এ স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে হবে কত এখানে এ স্কোয়ার, তাহলে পি আর ইকুয়াল টু কত পেলাম এখন এ স্কোয়ার। এখন এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এখন পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন এটাকে কার সাপেক্ষে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে লিখি যে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই, পি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। দেখো পি এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব এটাকে ইউ আর এটাকে কি ধরতে হবে ভি ধরতে হবে। তা ইউ বি সূত্র কি ছিল ইউ ডিডি এক্স এক্স, এখন আমরা যেটা সাপেক্ষে করব সেটাই লিখব ডি ডিপি অফ কত এখানে আর, মানে ইউ ডিফারেন্সিয়েশন আর প্লাস আবার ভি, ভি বলতে কত এখানে আর, ডি ডিপি অফ কত ইউ, ইউ বলতে কত এখানে পি।
ইকুয়াল টু এখানে ডান পাশে কি আছে এ স্কোয়ার। এ স্কোয়ারটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান, আর কোনো কনস্ট্যান্টকে যখন ডিফারেন্সিয়েশন করা হয় তার মানটা কত চলে আসে, জিরো চলে আসে। তাহলে এই মানটা হবে কত, এখানে জিরো। তাহলে বা এখানে পিটা ঠিক রাখো, আর কে যদি অন্তরীকরণ করি ডি আর বাই কত থাকবে, এখানে ডিপি প্লাস এখানে কি আছে আর আছে, পি এর সাপেক্ষে যখন পি কে অন্তরীকরণ করা হয় তার মানটা কত চলে আসে 1 ইকুয়াল টু কত আছে এখানে 0। তো বা এখান থেকে পি ডি আর বাই ডিপি আর প্লাস আর যদি ওই পাশে চলে যায় হয়ে যাবে কত এখানে মাইনাস আর। এখন আমার মান দরকার হচ্ছে ডিআর বাই ডিপি এর, তো এখানে ডিআর বাই কত ডিপিটা রাখি আর এই পিটাকে কি করি ওই পাশে নিয়ে যাই। তাহলে পিটাকে যদি ইকুয়ালের ওই পাশে নেওয়া হয় তাহলে এটা কি ভাগ আকারে চলে যাবে। তাহলে ডিআর বাই ডিপি সমান কত চলে আসবে এখানে মাইনাস আর ডিভাইডেড বাই কত পি। এখন আমার সূত্র কি, আমার কি বের করতে বলেছিল এখানে যে আর স্কোয়ার কস টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বক্ররেখার পোলগামী বক্রতা জ্যা নির্ণয় করো। তাহলে পোলগামী বক্রতা জ্যা নির্ণয়ের সূত্রটা আমার লিখতে হবে। আমরা কি পড়েছিলাম যে পোলগামী বক্রতা জ্যা সমান কত, লেখো এখানে যে পোলগামী বক্রতা জ্যা সমান সূত্র কি ছিল 2p dr বাই কত এখানে ডিপি। এটা ছিল পোলগামী বক্রতা জ্যায়ের সূত্র। তাহলে এখানে 2p তো 2p আর dr বাই ডিপি এর মান কত পেলাম এখন মাইনাস আর ডিভাইডেড বাই কত পেয়েছি পি। তো ইকুয়াল টু একটা পি, এখান থেকে পি আর পি কাটা যায়, তাহলে এখানে থাকছে মাইনাস 2r আর গুণ করো তাহলে হয়ে যাবে কত এখানে 2r। তাহলে লেখো সুতরাং পোলগামী বক্রতা জ্যা নির্ণেয় লিখেন, এটা নির্ণেয় পোলগামী বক্রতা জ্যা ইকুয়াল টু কত এখানে প্লাস 2r হয়ে যাবে। কারণ হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ বা জ্যা কখনোই কি হবে না এখানে ঋণাত্মক হবে না। সাইড নোটে লিখে দাও যে মাইনাস চিহ্ন বাদ দিয়ে, মাইনাস চিহ্নটা কি করতে হবে এখান থেকে বাদ দিতে হবে, কারণ পোলগামী বক্রতা জ্যা কখনোই কি হবে না ঋণাত্মক হবে না, আর বক্রতা ব্যাসার্ধ কখনো কি হয় না ঋণাত্মক হয় না, সবসময় ধনাত্মক হয়। তাহলে আমরা কত পেয়ে গেলাম অ্যান্সারটা, পোলগামী বক্রতা জ্যার অ্যান্সারটা হচ্ছে কত এখানে 2 আর হচ্ছে কত এখানে আর। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এই চ্যাপ্টার এবং আগের চ্যাপ্টারে যেটা করিয়েছি তোমাদের যে কি পরামিতিকের ক্ষেত্রে প্যারামিটার যুক্ত ফাংশন, আরেকটা এখন করালাম কি এখানে পোলার ফাংশন। পোলার ফাংশনের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং পোলার ফাংশনের ক্ষেত্রে কি পোলগামী বক্রতা জ্যা নির্ণয়টা তোমাদের দেখালাম। এর আগের ক্লাসে লেকচার 1-এ তোমাদের করিয়েছিলাম কি যে বক্রতা স্বকীয় এবং কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে, মানে ফর ইন্ট্রিনসিক অ্যান্ড কার্টেসিয়ান ইকুয়েশনস, এটা করেছিলাম তোমাদেরকে। তো 2a 2b এবং 2c মিলে কিন্তু আমার এই যে বক্রতা মানে কার্ভেচারটা আমার শেষ হয়ে গেল। এই তিনটা অধ্যায় থেকে তিনটা থেকে একটা না দুইটা অঙ্ক থাকবে মিনিমাম। তো এই চ্যাপ্টারগুলো অবশ্যই ভালো করে করতে হবে তোমাদের। তো এর পরবর্তীতে অন্য আরেকটি চ্যাপ্টার নিয়ে আসবো, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। আর সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।